নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বেঙ্গালুরুতে একই দিনে দুটি শিশুর শরীরে পাওয়া গেল হিউম্যান মেটানিওমো ভাইরাস অর্থাৎ HMPV এর সংক্রমণ। সোমবার সকালে প্রথমে 8 মাসের এক শিশুর শরীরে ভাইরাসের হদিশ মেলে। পরে 3 মাসের এক শিশুর শরীরেও ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে HMP ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই বলে জানিয়েছে কেন্দ্র। 3 মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 8 মাসের শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রকও। পরপর দুটি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এ বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় সেদিকে নজর থাকছে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্য সচিব হর্ষ গুপ্তা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কাউকে সম্প্রতি অন্যত্র ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। ট্রাভেল হিস্ট্রি নেই। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। স্বাস্থ্য সচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। HMPV ভারতেও রয়েছে, তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে সেটিরও সংগঠনের বিষয়ে এখনো কোনো তথ্য নেই। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক HMP ভাইরাসের সংক্রমণ তা এখনো বলা যাচ্ছে না। সাধারণ HMP ভাইরাসের ভারতে অতীতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। তবে স্বাস্থ্য দপ্তর এই সংক্রমণের ঘটনা খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্য সচিব। থানসা ও সুশাসন কি ফ্লপ? বিকাশ ত্রিপুরায় নালার জলের উপর ভরসা গিরিবাসীদের। এর দৃশ্য লক্ষ্য করা গেল 18 পাহাড়ের 45 মাইল এলাকায়। পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনজাতি গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম চলছে। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এমন পাহাড়ি জনপদ এলাকা রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির মতন হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় পানীয় জলের সংগ্রামীদের। ডান বাম কোন সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থতা বলা যায় অনেকাংশে। তবে যাই হোক না কেন, জল ছাড়া জীবনে বেঁচে থাকার স্বপ্ন অধরা। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অধীন 18 পাহাড়ের পাদদেশের NH8 সড়কের 45 মাইল এলাকা থেকে। দেখা গেছে, এই এলাকারই দুই শিশু রাস্তার পাশে নালায় জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে। শিশুটি জানায়, এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ, স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূরীকরণ সাহায্য করে। বাংলা ভাষা পারেন না তো তামনি বাগে তুই আর ওনানি নক টাংনানি antin bangai na umotino কামন খাই nok tanggu কি করবা itani gore banai এটা রান্না করবা? এই জল দিয়ে রান্না করবা? মা বাবারে নিয়ে দিবা? আর জল নাই তোমরা এইদিকে? হ্যাঁ, জল নাই। গাড়ি দিয়ে জল আয়নি? কোন সময়? ডেলি আয়নি? হ্যাঁ, এত স্পষ্ট বিকাশ পৌঁছায়নি জনজাতি এলাকাগুলিতে। শুধুমাত্র দিল্লিতে চুক্তি আর রাজ্যে 12 ভাষণে সমস্ত কিছুই সীমাবদ্ধ। টুপি পড়েছে সহজ সরল মানুষ। শান্তন টিভি। মদমত বিএসএফ এর হাতে আক্রান্ত 7, এর মধ্যে গুলিবিদ্ধ 1, ভাঙচুর 7টি বাইক। ঘটনা বক্সনগর ব্লকের অন্তর্গত রহিমপুর সীমান্ত এলাকায়।
বক্সনগর ব্লকের অন্তর্গত রহিমপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আহত এক ছাত্র এবং লাঠির আঘাতে আহত প্রায় 6 জন। ভাঙচুর হয় 7টি বাইক। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে রহিমপুরে ছিল ইসলাম ধর্মাবলম্বীদের ওয়াজ মাহফিল। এই মাহফিলে রহিমপুর এলাকার মহিলা পুরুষ সকলে আসা যাওয়া করছে। এমন অবস্থায় আশাবাড়ি বিওপির রহিমপুর বাজার সংলগ্ন 165 এবং 166 নম্বর গেটের মাঝামাঝি স্থানে 49 নং ব্যাটালিয়নে কর্মরত দুজন বিএসএফ নেশায় আসক্ত হয়ে বাজার এবং মূল রাস্তায় প্রচণ্ডভাবে তাণ্ডব চালায়। অনেকে এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে। প্রথমে নেশায় আসক্ত দুই সীমান্তরক্ষী বাহিনী বাজারের সন্নিকটে থাকা প্রায় 60টি মোটর বাইক ভেঙে চুরমার করে দেয় এবং একটি দোকানে প্রচণ্ডভাবে হামলা চালায় এবং দোকান ভেঙে ফেলে। তাছাড়া দোকানের মালিক পরিত সূত্রধরকে প্রচণ্ডভাবে মারধর করে। তারপর ঘটনাস্থলে কাছাকাছি ধনমিয়ার বাড়িতে ঢুকে ধনু মিয়াকে লাঠি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করলে লাঠির আঘাতে প্রতিহত করতে ধনিয়ার কন্যা নাসিমা আক্তার গেলে নাসিমাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং তার হাত ভেঙে দেয়। বিএসএফ জওয়ান এত কিছু করার পরও ক্ষান্ত হয়নি। সর্বশেষে সফিউল ইসলামের একমাত্র পুত্র ইমান হোসেনকে রাস্তায় পেয়ে রাবার বুলেট দিয়ে গুলি চালায়। ইমান হোসেন সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার শত শত মানুষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় ইমানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ইমান এবং নাসিমাকে প্রাথমিক চিকিৎসা করে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবর পেয়ে কলমচূড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রহিমপুর থেকে কয়েক শতাধিক যুবক এবং এলাকাবাসী মিলে কলমচূড়া থানার সামনে এসে দুই বিএসএফকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশ আশাবাড়ি বিওপিতে যায় এবং দুই জওয়ান ও বিএসএফ কোম্পানির কমান্ডার ও পোস্ট কমান্ডারের বিরুদ্ধে থানায় এলাকাবাসীর পক্ষ থেকে মামলা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমান আশাবাড়ি কাঁটামুড়া বক্সনগর বিওপির কর্তব্যরত বিএসএফ বিভিন্নভাবে বিনা কারণে মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে চলেছে। প্রতিদিন রাতের বেলা 10টা-11টার পর এসে মদের দোকানের মালিকদের জ্বালা যন্ত্রণা করে বিএসএফরা। কেউ বিক্রি করতে না চাইলে তার উপর অতর্কিত হামলা চালায়। আমাদের এই রহিমপুর বাজারের প্রায় 200-250 মিটার দূরে হচ্ছে আমাদের কাঁটাতারের বেড়া আছে। ওইখানে অ্যাকচুয়াল বিএসএফ ডিউটি করে ওইখানে, কিন্তু আমরা প্রায় সময় দেখি আমাদের বাজার যেহেতু সীমান্তবর্তী বাজার, সবসময় আমাদের 9টার মধ্যে বাজার ক্লোজ হয়ে যায়। তো আজকে আমাদের এখানে একটা মাহফিল ছিল রহিমপুর 1 নম্বর ওয়ার্ডে। তো এখানে মাহফিল থেকে যেহেতু মাহফিলটা বর্ডারের সাথে, অনেকে এখানে বাইক স্কুটি পার্কিং করে মাহফিলে গেছে। কিন্তু আমরা দেখতে পাই এখানে সীমান্তে কাঁটাতারের কাছে 165 এবং 166 দুইটা সীমান্ত গেট আছে। ওই গেটে দুইজন কোন ডিউটিতে ছিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। ওই জওয়ানরা মদমত্ত অবস্থায় তারা বাজারে আসে। আসার পর এখানে যারা বাজার থেকে বাড়ি করে দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে যাইতেছিল এবং যাদের বাইক স্কুটি এখানে পার্কিং করা ছিল, প্রত্যেককে তারা এরকম অমানবিক ভাবে তারা যা পারছে লাঠি পেটা করছে। লাঠি পেটা করা অবস্থায় একটা ছেলে এখানে দাঁড়ানো ছিল, ছেলেটার উপরে তারা ফায়ার করছে। এই ছেলেটা ইনজিউর্ড হয়েছে অতর্কিতভাবে, কোনো কারণ নাই। এখানে সবাই যার যার মতো জীবন বাঁচানোর জন্য দৌড়ে গেছে, কিন্তু তাদের যানবাহনগুলো ভাঙছে। পাশাপাশি এখানে এই যখন বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে এই পাশের বাড়ি এখানে দনুমিয়া মেম্বার উনার মেয়ে যখন ঘর থেকে বার হইছে, এরা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেয়েটারে পিঠা দিয়ে হাতটা ভাঙছে, দনুমিয়ার উপরে আঘাত করছে। এইভাবে কোনো বিনা নোটিশে বিনা কারণে এরা, অর্থাৎ পুরাটাই এরা তাণ্ডব চালানোর কারণ হইতেছে এদের নেশাগ্রস্ত অবস্থায়। একটা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান নেশাগ্রস্ত অবস্থায় প্রায় সময় এরা ডিউটি করে এবং এই সীমান্তবর্তী যারা আমাদের এই গ্রামের আছে ব্যবসায়ী এবং অন্যান্য লোকদের উপরে এরা অত্যাচার চালায়। বাড়িতে গিয়ে বিএসএফ ফিরছে। তাই বাপের মারতে আছে দেখে তাই এসে দৌড় দিয়ে তাই রাতে রাইফেল দিয়ে ভাঙছে। দুয়ারে গ্রিলের কাছে অসুস্থ জানি বাপে সুই দিছে, বাপের ফিটা লাগাইছে তো হ্যাঁ আইসে আর কি আওয়ার পরে ফেরও ফিটা লাগাইছে, হাত ভেঙে গেছে। কতজন বিএসএফ আসলো আপনারা দেখছেন নি? 2 জন।
মেন মানে ঘটনাটা কি মাল কি বর্ডার থেকে দৌড়ানি দিয়ে এখানে আছে? মালটালের কোনো পজিশন আসিল না। এ ধরনের হয়রানি বন্ধ না হলে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করবে বলে পুলিশের কাছে জানান। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং মানুষের হয়রানির শিকার কতটুকু বন্ধ করতে পারেন। শান্তন টিভি। গৃহবধূর উপর পাশবিক লালসা মেটানোর চেষ্টা শ্বশুরের, ন্যায় বিচার চায় গৃহবধূ। ঘটনা কমলপুরের মোহনপুর পঞ্চায়েত এলাকায়। এক বৃদ্ধ ব্যক্তি নিজের পুত্রবধূর উপর পাশবিক লালসা চরিতার্থ করতে গেলে পুত্রবধূ যখন চিৎকার করে তখন তার বৃদ্ধ শ্বশুর বস্ত্রহীন অবস্থায় দৌড়ে পালায়। ঘটনাটি ঘটেছে কমলপুরের মোহনপুর পঞ্চায়েতে। গৃহবধূর স্বামী ক্যারলে কাজ করে। সে প্রায় 10 মাস পূর্বে ক্যারল থেকে টেলিফোনের মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়। এরপর থেকে মহিলাকে কোনো ভরণ পোষণ দেয় না। উল্টে স্বামী ও স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ। অসহায় গৃহবধূ মানুষের বাড়িতে কাজ করে ও বোনদের সহায়তায় 2 সন্তানকে নিয়ে দিন গুজরান করে। এর মধ্যে তার শাশুড়ি তাকে বেশ কয়েকবার মারধর করেছে। গত 29 ডিসেম্বর দুপুর 3টা নাগাদ যখন তিনি ঘরে ছিলেন তখন তার শ্বশুর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে। যখন পাশবিক লালসা চরিতার্থ করতে যায় তখন গৃহবধূ চিৎকার করে উঠলে তার শ্বশুর উলঙ্গ হয়ে নিজের ঘরে দৌড়ে যায়। গৃহবধূ উপায়ন্ত না পেয়ে পরদিন তথা 30 ডিসেম্বর কমলপুর থানায় শ্বশুরের নামে অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার পরে অভিযুক্তকে ধরে আনলেও পরে তাকে ছেড়ে দেয়। সে এখন গঙ্গানগর তার মেয়ের শ্বশুর বাড়িতে রয়েছে। 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, তাই না? আমার আপনার সন্তান কয়জন? একটা ছেলে, একটা 10 বছরের মেয়ে, একটা 1 বছরের। আপনার বাবা মা আছে? না, বাবাও নাই, মাও নাই, আমার কেউ নাই। তো স্বামী কি আপনার সাথে সম্পর্ক রাখছে না তালাক দিয়েছে? আমরা সমাজে বাবা আমরা তাই সারিয়া দিছে। আজকে 1 বছর ধরে খাওয়া খাইতে আছি না, আমি পরামর্শ থেকে আমি খুঁজিয়া খাইতে আছি। আমার সামাজিক ভাবে আমরা সারিয়া দিছে। আমি 29 তারিখে আমার এই ঘটনা, আমার শ্বশুর, আমি ঘরে ঘুমাইছি বাচ্চা লইয়া। এখানে আমার এই 3টার দিকে আমি কিতা করছি, ঘুমাই দিছি বাচ্চা লইয়া। তাই নাকি আমার 8টার দিকে আমি ঘুম থেকে উঠি, আমার ঘরে তাই উলঙ্গ অবস্থায় আমি ফাড়াফাড়ি করতে আসি। উনি কি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন? হ্যাঁ, তাই উলঙ্গ ছিলেন। আমি চিল্লি দিয়ে বার হইয়া যাচ্ছি, বারাবসি আউনের সময় তাই বার হইয়া যায় গেল, কে জানি ভিডিও তুলছে, আমি এটা জানি না। আমি থানাত গিয়ে এন্ট্রি করছি, থানার নিচে কেমনে বার হয়ে আইসি আমি বিচার পাইতে আসি না। আমি আমার ফুলা বান্ডে লইয়া খুব কষ্ট খাইতে আছি। আমার মান সম্মান নাই, আমার হাজবেন্ড আজকে আমার এই লাইফটি চলতে আছে। আমি সূক্ষ্ম বিচার চাইতে আছি আপনার কাছে। আমি বাচ্চা লই আমি চলতাম কিনা, আমার মা নাই, বাবা নাই, আপনারা অনেকটা দেখে দেন। আপনার স্বামী শ্বশুর কেউ ভরণ পোষণ দিচ্ছে না? না না, তারা কেউ দিতেছে না। আপনি থাকেন কোথায়? আমি থাকি স্বামীর বাড়ি থাকতেছি। এখান থেকে বারোই যাই, আমি বারোই যাইতাম, তারা হুমকি দিতেছে, আমার অত্যাচার করতেছে, মোবাইলে ফোনে। এমনি আমার শাশুড়ি কদিন আগে আমার চুলমুটি ধরে মারছে। রেপ কেসে উনি জড়িত ছিলেন কি? কয়টা কেসে জড়িত ছিলেন? 2টা কেসে জড়িত ছিল। কেমনে বারোই আমি কইতে পারি না। তাই না থানাত নিয়ে ঢুকাইলে তাই বারোই আই। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ছিছিরা পড়ছে। এ অবস্থায় গৃহবধূ সংবাদ মাধ্যমের সামনে এসে সুষ্ঠু বিচার চেয়েছেন। শান্তন টিভি। আগরতলা পৌর নিগমে সোমবার নিগমের 37 নং ওয়ার্ড এলাকায় পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি কালীটিলা এলাকায় রাস্তাঘাট, ড্রেন পরিদর্শন করেন। দ্রুত এই কাজগুলো করার জন্য নির্দেশ দেন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেটরকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, কিছুদিন পূর্বে এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিছু কারণবশত রাস্তা থেকে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটি সংস্কার করা হবে। এলাকার একটি ড্রেনও ভেঙে গেছে অসচেতনতার অভাবে। বিশেষ করে এই ড্রেনের মধ্যে এলাকাবাসী প্লাস্টিক ফেলে জল জমাট বেঁধে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে। তাই এই ড্রেনটি সংস্কার করা হবে। কিন্তু এই ড্রেন এবং রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে। কারণ ড্রেনের মধ্যে প্লাস্টিক ফেললে জল জমাট বেঁধে মশায় বংশ বিস্তার লাভ করে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়ে এলাকার পরিবেশ নষ্ট হয়। তাই ড্রেনের মধ্যে যাতে কেউ প্লাস্টিক না ফেলে তার জন্য আহ্বান জানান। এদিন মেয়রের সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমে
37 নম্বর ওয়ার্ডে কাল রিলাক্স সংলগ্ন কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকের কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল বা প্রয়োজনীয়তা ছিল সেই হিসাবে আমাদের যিনি এমআইসি মেম্বার এই এলাকার যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি সদ্য তাপস ভট্টাচার্যের সঙ্গে নিয়ে এই এলাকার লোকদের সঙ্গে নিয়ে এবং আমাদের ইঞ্জিনিয়ার সেকশন যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা আছেন অনুগমে সবাইকে নিয়ে আমরা পরিদর্শনে বেরিয়েছি। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তাপস দেওয়ানোর সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন এই এলাকা পরিদর্শন করার জন্য এখানে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা থেকে, সেটাকে আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে, কিছুটা আমাদের অসচেতনতার কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিক ফেলার কারণে জল জমে যায়, মানুষের বাড়িতে জল ঢুকে, অবস্থা বাড়িতে জল ঢুকে ওই কোনার জায়গাটা আমরা কালভারটাকে একটু উঁচু করবো, জায়গাটাকে তুলে উচ্চিত করবো এবং যে জায়গা ড্রেনের প্রয়োজন সেই ড্রেনটা আমরা খুব উঁচু করে করে দেবো। তো আমার অনুরোধ থাকে যেটা আমরা পর্যবেক্ষণ করেছি কাপড় সহ বাকিদার সহ এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকার। আমরা ড্রেন করে দেবো, ড্রেন পরিষ্কার নিয়মিত করি, কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যতটুকু প্লাস্টিক আবর্জনা বাড়ির সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেয়। আমাদের লেবাররা আমাদের সাবেক কর্মীরা কাজ করেন, কিন্তু তারপর দেখা যায় ড্রেনগুলি ব্লক হয়, সেই কারণে নোংরা জমে থাকে, দুর্গন্ধ হয়, পরিবেশ নষ্ট হয়, মশার সৃষ্টি হয়, সার্বিকভাবে মানুষ একটা অস্বস্তিকর পরিবেশে থাকে। যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন, পরে যিনি কর্পোরেটর নিয়মিত আসেন, সমস্ত জায়গা পরিদর্শন করেন, আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন, তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়। এই সমস্যাগুলি আমরা পর্যবেক্ষণ করেছি। ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তারাও দেখেছেন, কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেব। দুই লেডি ড্রাগস মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ার অবশেষে থানার দ্বারস্থ হয়ে যুব সমাজকে রক্ষা করার জন্য দাবি করছে এলাকাবাসী। ঘটনা রাজধানীর শচীন্দ্রলাল স্থিত মধ্য চারিপাড়া এলাকার নাসিমা খাতুন এবং জাহানা বেগম নামে দুই মহিলা ড্রাগস বিক্রি করে চলেছে। আর এই ড্রাগসের নেশা এলাকায় ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে যুব সমাজের মধ্যে। রবিবার বাপন মিয়া নামে এলাকার এক যুবক কুড়াল চুরি করে 200 টাকা নিয়ে বিক্রি করে দেয়। তারপর 200 টাকা দিয়ে এলাকার অভিযুক্ত দুই মহিলার কাছ থেকে ড্রাগস ক্রয় করে। তারপর তাকে উত্তম মধ্যম দেওয়ার পর সে স্বীকার করে কুড়াল চুরির পর বিক্রি করে অভিযুক্ত দুইয়ের কাছ থেকে ড্রাগস ক্রয় করেছে। তারপর এলাকায় মহিলারা ঐক্যবদ্ধভাবে অভিযুক্ত দুই মহিলাকে জিজ্ঞাসা করলে তারা জানিয়ে দেয় এ বিষয় নিয়ে তিনি পুনরায় তারা প্রতিবাদে সামিল হতে যায়, তাহলে তাদের ছেলেদের নারী নির্যাতন মামলায় ফাঁসি দেওয়া হবে। থানা পুলিশ তাদের হাতের মুঠোয় রয়েছে, কোনোভাবে যাতে তারা মুখ না খুলে তার জন্য হুঁশিয়ারি দিয়ে দেন। শুক্রবার এই বিষয় নিয়ে আমতলী থানায় দ্বারস্থ হলে পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করেন অভিযুক্তদের হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য। তারপর নাকি পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। কালকা অভিযোগ এই ছেলেটা আরেকবারের কুড়াল আনে বিক্রি করে আইনা চুরি করে আইনা কট্টা খাইছে। কুড়ালের যখন সুচ হয়েছে তখন এই ছেলেটা দশটা পরে ছেলেটারে জিজ্ঞাসা কুড়াল আইনা কিতা করছ, কইছে 200 টাকা বিক্রি করে দিচ্ছে। তুই বিক্রি করে কি করছ? তুই কইছে কট্টা খাইছে। কে বিক্রি করছে? কে? হ্যাঁ বিক্রি করছে। নামটা কি? হ্যাঁ বাপন মিয়া। তাহলে বাপন মিয়া কুড়ালটা বিক্রি করছে, বিক্রি করে সেরা কট্টা কিনা খাইছে। তখন হেরাজন সবাই মাছ ধরে লাগে দরছে পরে কইছে আমি কট্টা খাই লেছি। কাটতে কিনছ? জাহানারাতে কিনছি। জাহানারা দোকানে ফোন করে কয়ে দিছে, জাহানার বাইর বউ নাসিমা খাতুন কট্টা দিয়া দিচ্ছে। তখন আমরা সবাই মহিলারা দৌড়ছি পরে মহিলা মানে অনেক ধরনের বহাবিদ্য করছে, আমরা অনেক ধরনের গালিগালাজ করে। কোনো ছেলেরা আগাইতে পারে না, কোনো ছেলেরা যদি আগায় তাহলে তারা নারী নির্যাতন দিয়া দিব। নারী নির্যাতন দিয়া সেরা ফুলাফান দেয় হ্যারেস করবে। ট্রিটমেন্ট করলে ফুলাফানে যাইতো না। তাহলে আমরা মহিলারা আগাইলে বহাবিদ্য করে, অনেক ধরনের গালিগালাজ করে। আমরা 21 পরিবার হয়ে সেরা তারা এক পরিবারের লোকে আমরা পারি না। এ কারণে আমরা থানার মাঝে আমরা প্রধানে পাঠাইছি অভিযোগ যে আমরা থানার যে এই মহিলা 2 নম্বরই ব্যবসা, নেশা ব্যবসা আমরা বদ্ধ করতে চাই, নাহলে আমরা এখান থেকে এই মহিলারা উচ্ছেদ করে দিতে হইব। কোন জায়গায়? আমরা শচীন্দ্রলাল মধ্য চারপাড়া পুলিশ কি গেছে? পুলিশ পাড়া।
না পুলিশ পালা নাই এর আগে পুলিশ কি কইছে? হ্যাঁ পুলিশে কি কইছে? পুলিশে কইছে ওখানে আমরা হাতে নাতে হেরে ধরতাম দৈরা সেরে আমরা আইনা তো জানাইতাম। তো আমরা জানাতাম হ্যাঁ তো কই যে আমার পেছনে লোক আছে, বড় বড় লোক আছে, আমার কেউ কিছু করতে পারতে না, আমরা কেউ কিছু করতে পারতো না। আমি থানা সহকারে আমার লগে পেছনে অনেক ধরনের লোক আছে, তোরা কেউ কিছু করতে পারতি না, যে যেটা করবে আমি তোরা উল্টা হেরান করে দেবো। তো হ্যাঁ তো আমরা উল্টা হেরান করতেছে, আমরা কেউ কিছু হেরে পারতাছি না। আমরা এটা সরকারের দ্বারা আইনত আশ্রয় নিচ্ছি যে আমরা এটা তারা ব্যবসা, তারা যে নেশা ব্যবসা করে এই ব্যবসা এখান থেকে তারা বদ্ধ করতে হবে, নাহলে তারা উচ্চুত করে এখান থেকে যাইতে হবে। আমরা ছেলে মেয়ে মুনি দিয়ে সেটা অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি, পালতাছি, কট্টা বিক্রি করিয়া এই নেশা বিক্রি করবো, এই নেশা বিক্রি করবো করে আমরা ফুলাবান অনেক খারাপ করতেছি। আমরা যে পরিশ্রম করে ছেলে মেয়ে পালতাছি এটার কোনো আমরা ফায়দা পাইতেছি না। কেন তারা খারাপ বানাই লাইতেছে, কট্টা বেচতেছে, এই বেচতেছে, সে বেচতেছে, এই বিক্রি তারা বদ্ধ করছে। আজকে কার কার বিরুদ্ধে অভিযোগ করবেন? আজকাল জাহানারা খাতুন, নাসিমা খাতুন তারা কট্টা বিক্রি করে। বোমা ফাটানো নিয়ে শাসক বিজেপি এবং বিরোধী সিপিআইএমের পাল্টা লড়াই শুরু হয়েছে নরসিংগড় থানা এলাকায়। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। পাল্টা বাঘ লড়াইয়ে সামিল হলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। গত শনিবার রাতে আনুমানিক 12:30 নাগাদ সিপিআইএমের নরসিংগড় লোকাল কমিটির সদস্য তপন শীলের অনঙ্গনগর বাড়িতে কতিপয় দুর্বৃত্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সোমবার সকালে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বরজলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার, বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তপন শীলের বাড়িতে গিয়ে ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করে। সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস জানান, এ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এলাকাবাসীকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন, ঘটনার পর সাথে সাথে পুলিশকে জানানো হলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর নেই। সরকার আছে বলে মনে হয় না জানান তিনি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইন শাসন কায়েম করুন মুখ্যমন্ত্রী এবং শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক বলে জানান তিনি। গত পরশু রাতে সময় 12টার পরে, এটা নরসিংগড় এলাকা, এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে। পরশুদিন রাতে যে আক্রমণটা হয়েছে এইখানে বোমা নিক্ষেপ করেছে, এই দেওয়ালটা চিট ধরে গেছে, গোটা দেওয়ালটা। তো আমরা খবর পেয়ে এসছি। তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার এবং প্রাক্তন মন্ত্রী পার্টির নেতা প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ, নূতননগর লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব। আমরা সবাই মিলে, অন্যরা আছেন এখানে, এলাকাবাসী আছেন। তার বাড়িতে আগে আক্রমণ, এবারে আবার আক্রমণ। যে আক্রমণ হয়েছে গোটা এলাকা তটস্থ হয়, আতঙ্কিত হয়। তার মেয়েটি ক্লাস 9-10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষার্থী। এবার মেয়েটি পাশের ঘরে ছিল, অসুস্থ হয়ে গেছে, ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে, এখন কথা বলতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে। আমরা তার নিন্দা করি। আমরা নরসিংগড় এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এবং সরকার এখানে আছে বলে মনে হয় না। পুলিশকে বারবার বলার পরেও সঙ্গে সঙ্গে আসেনি, পরে এসছে পুলিশ। এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কোনো আমাদের কাছে খবর নেই, করেনি একজনকেও গ্রেপ্তার। কি করে চলবে? এইভাবে মধ্যরাত্রে এসে যদি শান্তিপূর্ণ এলাকার মধ্যে বোমাবাজি করে, তারপরে পুলিশ একজনকেও গ্রেপ্তার করে না, তাহলে আইন শৃঙ্খলা আছে বলতে হবে? আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে। আমরা এই কথাটাই বারবার বলছি। কদিন আগে এরকম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম জেলাতে, কয়েকটি ঘটনা ঘটেছে, খুদ শহরের মধ্যে ঘটেছে। সঞ্জীব সাহার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, আরেকজনের বাড়িতেও করেছে। তো কোনো ক্ষেত্রেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনি আইনের শাসন কায়েম করুন।
এইভাবে চলতে পারে না। এর প্রতিবাদ আমরা জানাই এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি করছি। আর জনগণকে আমরা অনুরোধ করব, আপনারা সোচ্চার হন আইন শৃঙ্খলাহীনতার বিরুদ্ধে। পরবর্তী সময় এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে এলাকার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা ডক্টর দিলীপ দাস দাবি করেন এটা বোমা ফাটানো হয়নি, পটকা ফাটানো হয়েছে। তিনি তপনশীলের বাড়ি পরিদর্শন করেছেন। সবকিছু সরেজমিনে দেখে তিনি দাবি করেন এটা পটকা ফাটানো হয়েছে, কিন্তু যারা পটকা ফাটিয়েছে তাদের কোনো রাজনৈতিক রং হয় না, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। কিন্তু এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চলছে, কোনোভাবে এ ধরনের চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, সিপিআইএম হামলা, মামলা, ঝামেলা, অপপ্রচার এগুলো পছন্দ করে, এগুলো এখন তাদের হাতিয়ার। আরো দাবি করেন এ ঘটনার মধ্যে যে রাজনৈতিক গন্ধ রয়েছে সেটাও দাবি করে বিজেপি। আজকে আমরা পত্রিকায় দেখলাম যে বরজলার একটা ঘটনা নিয়ে অনুহরনগর পঞ্চায়েতে জনৈক তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন। পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ এবং আমি ওখানে যাই, তপনশীলের সাথে কথাবার্তা বলি। আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, উনি কাউকে কোনো সন্দেহ করেন না। আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল, সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ, এইটা ফেটেছে, ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে। কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা, এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী, তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী, তারপর আবার সিপিএম এর কর্মী, আইন শৃঙ্খলার অবনতি, এই যেহেতু অনেক কথা উনি বলেছেন। আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে, রাজ্যে আইন শৃঙ্খলাও আছে, এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে। আমাদের সাথে উনি কথা বলেননি, যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয়, কিন্তু উনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা, আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে, সেটা আমাদের কাছে পছন্দ হয়নি। তো আমি বলবো উনাকে এইভাবে বিভ্রান্তি না করা। সিপিএম কর্মী শুনেছি, আমরা উনার সম্পর্কে আলোচনা করেছি, যারা করেছে তারা দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী যদি হয় তাদের নিজস্ব কোনো জাত নাই, ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না। তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয়। এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা, কারণ সিপিএম কি করে, ওরা হামলা, মামলা, ঝামেলা আর পরনিন্দা, পরচর্চা এবং যে অপপ্রচার, এইটা এখন বর্তমানে হাতিয়ার। ওদের তো আর কোনো সংগঠন নেই। তো আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন, তাহলে এলাকার আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে, সেটা আরো স্থায়ীভাবে বজায় থাকবে। তো এই বার্তাটা আমরা দিতে চাই। এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি। এইটুকু বলার ঠিক আছে, ওদের তো পায়ের নিচে মাটি নাই, ওদের কোথায় সংগঠন আছে? 10-12 জন লোক দেখেছে। তারপরে আমরা যখন গেছি এখানটায় খবর পেয়ে প্রায় 60-70 জন ছেলেকে নিয়ে গেছি। প্রথমে আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের এখানকার আরো 20-25 জন এখানে গেছে। ওনার তার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। ওর মেয়ে পড়াশোনা করছিল, একটু ভয় পেয়েছে, আওয়াজ শুনেছে সবাই। তো এইগুলোকে একদম সাংঘাতিক একটা সিপিএম কর্মীর উপর হামলা, তার মানে কি বোঝায়? আমরা রাজনীতি করি, এই কথার মধ্যে কি বোঝায় যে সিপিএম কর্মীর উপর হামলা? তো এইগুলো আমাদের বলার উদ্দেশ্যে, এইভাবে সবকিছুকে রাজনীতিকরণ ঠিক না। আর আমরা রাজনীতিকরণে বিশ্বাস করি না। আমরা মানি এবং জানি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইটাই আমাদের রাজনীতি। এইভাবে আমরা চলার চেষ্টা করি। এটা কি এখানে শান্তিপ্রিয় জিনিসটা নষ্ট করার উদ্দেশ্যে? উদ্দেশ্য তো বটেই, নাহলে অন্য যে অনেক ঘটনা ঘটে, উনি কি সব জায়গায় উনারা যান? খালি সিপিএম কর্মী থেকে উনি গেছেন, আমরা সিপিএম কংগ্রেস কর্মী থেকে যাই না। ও সিপিএম কর্মী আমাদের সাথে খবর আছে, কিন্তু প্রায় শখানেক লোক ওর বাড়িতে গেছে, প্রধান, উপপ্রধান, তারা তাদেরকে এসিওর করেছে। আমরা চেষ্টা করছি, থানাতে ওসির সাথে কথাবার্তা বলেছি, ওসি আমাকে বলেছে যে এটা একটা পটকা জাতীয় কিছু হবে, এইটুকু হয়েছে। অত সিরিয়াসলি পুলিশও নেন, আর এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। শ্যামল টিভি।
অন্ধকার মুক্ত করতে ঘরে ঘরে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচার করতে উঠে পড়ে লেগেছেন তিনি। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই যোজনা নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে আয়োজিত শিবিরে মুখ্য অতিথি ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি শিবিরে উপস্থিত হয়ে ভ্যান্ডার এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত অবগত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। তিনি আগে থেকে বলতে পারেন পৃথিবীতে কি হতে যাচ্ছে। তিনি লক্ষ্য করেছেন বিদ্যুৎ তৈরির জন্য প্রয়োজনীয় কয়লা, গ্যাস একদিন শেষ হয়ে যাবে। তাই তিনি সোলারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায় এবং শুধু বিদ্যুৎ ব্যক্তিগতভাবে পাওয়া যাবে সেটা নয়, এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে বিক্রিও করা যাবে। এর জন্য এই যোজনার ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই যোজনা সম্পর্কে বিভিন্ন এলাকাতেও শিবির করা হবে। মন্ত্রী আরো বলেন, এটা আত্মনির্ভর হওয়ার একটা অন্যতম অংশ, কারণ এই সিস্টেম মানুষ তার নিজের বাড়ি ঘরে করতে পারলে নিজ বাড়ির বিদ্যুৎ নিজেই তৈরি করতে পারবে এবং এর জন্য রাজ্যের ব্যাংকগুলি ঋণ দিতে প্রস্তুত রয়েছে বেনিফিশিয়ারিদের। ব্যাংক থেকে ঋণ নিতে কোনো ধরনের গ্যারান্টারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে। উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয়, কয়লা, গ্যাস, এগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি। পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয়, এটা যেন সোলার থেকে হয়, সূর্যের থেকে যেতে হয়। সেই জন্য উনি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন। উদ্দেশ্য হলো প্রায় বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন। আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি, আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন। এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন। একদিকে ফ্রির মতো প্রায়, আবার আপনি প্রোডাকশন করছেন, আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন। এই জন্য পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন। এবং এটা সবসময় থাকবে না, কেন 26-এর পরে এটা বন্ধ হয়ে যেতে পারে। এই বেনিফিটটা যে দিচ্ছে, যদি আমি 1 কিলোওয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই, সোলার প্ল্যান্ট লাগাতে যাই, তাহলে আমার যে খরচ হবে এর 33,000 টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার। আবার 2 কিলোওয়াট হলে 66,000 দেবে কেন্দ্র সরকার সাবসিডি। আর 3 কিলোওয়াট যদি লাগাই তাহলে 85,000 টাকা লাগবে আমাদের সাবসিডি পাবো। এবার 1 কিলোওয়াট লাগাতে 65 থেকে 70,000 টাকার মতো লাগবে। বাকিটা আপনার দিতে হবে। যদি আপনি না দিতে পারেন, ব্যাংক বসে আছে, এখানে ব্যাংকের লোকও বসিয়ে রেখেছি, 5-6টা ব্যাংকের প্রতিনিধিরা এসেছেন এবং এই জন্যই এই স্কিম। বিমানবন্দর থেকে আগরতলা শহরে প্রবেশ করার রাস্তাগুলি প্রশস্ত করার কাজ চলছে। ইতিমধ্যে বিমানবন্দর থেকে আস্তাবল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা এবং সৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। এখন কাজ শুরু হয়েছে পঞ্চবটি কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ। এই রাস্তা প্রশস্ত করার জন্য ফায়ার ব্রিগেড চৌমুহনী সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের একটি চাবি রয়েছে, যা উন্মুক্ত অবস্থায় থাকার ফলে সেই এলাকায় যানজট অনেকটাই লেগে থাকে। সে জলের চাবিটি সরানোর প্রয়োজন হয়ে পড়ায় সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবে স্থানান্তরিত পরামর্শ দিয়েছিল পুর নিগম। ক্লাব কর্তৃপক্ষ সে আবেদনে সাড়া দেওয়ায় আজ মেয়র সে জায়গা পরিদর্শন করেন এবং অচিরেই এই চাবিটি সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। চাবি আছে, যেটা আমরা কানেকশনে রাস্তা এখন বড় করা হবে, সেই কারণে এটাকে ঠিক করে আমরা সববন্ধু ক্লাবের যে জায়গা আছে তাদেরকে অনুরোধ করেছিলাম। তারা রাজি হয়েছেন যে কাজের জন্য তাদের
ক্লাবের চাইলে তারা জবরদস্তি দিতে রাজি আছে মানুষের সাথে। সেখানে একটা জল করে আধিকারিকরা আছেন, আমাদের আধিকারিক ছিল, ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের এমএসি মেম্বার আমাদের রিওয়ার্ড যিনি কর্পোরেটর ব্যানার্জি সহ এই ক্লাবের সম্পাদক বা ক্লাবের যারা কর্মকর্তারা আছেন তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা রাস্তার পাশ থেকে এখন আমরা এখানে ভিতর নিয়ে আসবো। সেই হিসেবে আজকে দেখা এবং সবাই একসঙ্গে সম্মত হয়েছি এই এলাকার জলের যে সাপ্লাই বিঘ্নিত হবে, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে। কিছুদিনের মধ্যে রাস্তার কাজও শুরু হবে, স্মার্ট হবে, সার্বিকভাবে শহরের উন্নয়নের সঙ্গে মানুষের সহযোগিতা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।